18ই জুন হওয়া ইউজিসি নেটের পরীক্ষা বাতিল করলো এনটিএ। গতকালই নেটের পরীক্ষা হয়েছিল। ইউজিসির কাছে পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ আসে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখার কাছ থেকে এই রিপোর্ট আসে। তারপর কি হলো, কি সিদ্ধান্ত নেওয়া হলো, সমস্ত ডিটেল আপডেট দেবেন আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ডিটেলে জানাও প্লিজ। দেখো, গতকাল যে ইউজিসি নেট পরীক্ষা হয়েছে এবং যে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে যে একাধিক কারচুপি বা একাধিক গাফিলতির অভিযোগ পাওয়া গিয়েছে। এই পরীক্ষা নিয়ে আগে বিভিন্ন মহল থেকে, অর্থাৎ ছাত্রছাত্রী এবং তাদের সংশ্লিষ্ট একাধিক মহল থেকে অভিযোগ উঠেছিল এবং তার প্রেক্ষিতে আজকে শিক্ষা মন্ত্রক এই পরীক্ষা বাতিল করে দেওয়ার কথা তারা ঘোষণা করলো। জানানো হয়েছে যে কোথায় কারচুপি হয়েছে, কোথায় গলদ হয়েছে, সেই বিষয় খতিয়ে দেখার জন্য সিবিআই কে সম্পূর্ণ তদন্তভার দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষা কবে হবে সেই তারিখ শিক্ষা মন্ত্রক পরবর্তী ক্ষেত্রে ঘোষণা করবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলি তারা নিচের যে একাধিক অভিযোগ বা নিচে যে গলদের অভিযোগ তা নিয়ে তারা সরব হয়েছে। তার মধ্যে ইউজিসি নেট বাতিল হয়ে যাওয়া তা কিন্তু নতুন করে বিরোধীদের হাতে যে অস্ত্র তুলে দিল তা সে কথা বলার অপেক্ষা রাখে না। বেশ, নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বড় খবর, নিট দুর্নীতি নিয়ে রিপোর্ট চাইলো এনটিএ। বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং এর কাছে রিপোর্ট চাইলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে বড় খবর, নিট দুর্নীতি নিয়ে এনটিএ রিপোর্ট চাইলো। এবার যেটা জানা যাচ্ছে, বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং এর কাছে রিপোর্ট চাইলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সব সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ দিল নবান্ন। এই মুহূর্তে আরো একটা বড় খবর, নিঃসন্দেহে সব দপ্তরের প্রধান এবং জেলা শাসকদের নিজের এলাকার সরকারি জমির তালিকা করার নির্দেশ দিলেন মুখ্য সচিব। বুধবার নবান্ন থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এই নির্দেশে ঠিক আর কি কি বলা রয়েছে, সমস্ত ডিটেল আমাদের রিপোর্টার দীক্ষা ভূঁইয়া জানাবেন। দীক্ষা, দেখো, গত 11 তারিখে আমরা জানি যে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পরবর্তী ক্ষেত্রে একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন এবং সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক দপ্তরের প্রধানদের এবং প্রত্যেক জেলা শাসককে যে তাদের অধীনে কত সরকারি জমি রয়েছে, সেগুলো কোনো দপ্তরের অধীনে থাকতে পারে বা সরকারি ভ্যাটের ড্যান করে থাকতে হবে, তার সমস্ত তালিকা তৈরি করতে হবে। তার ভিত্তিতে সেদিনের যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সেই নির্দেশের ভিত্তিতে একজন মুখ্য সচিব টিভি গোপালিকা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রত্যেকটা নির্দেশটা পাঠিয়েছেন প্রত্যেকটা জেলা শাসকের কাছ থেকে এবং প্রত্যেকটা দপ্তরের প্রধানের কাছে সমস্ত সরকারি জমির এই তালিকা তৈরি করতে হবে এবং তা 21 তারিখ অর্থাৎ দুদিনের মধ্যে সমস্ত সেই তালিকা তৈরি করে আন্ডার সেক্রেটারির ইমেলে সেটা পাঠাতে হবে। অর্থাৎ রাজ্যের কাছে রাজ্যের এই মুহূর্তে কত সরকারি জমি রয়েছে, সেগুলো কিভাবে তার ব্যবহার হচ্ছে, কোথাও। বেশ বেশ, বুঝতে পারলাম দীক্ষা, অনেক ধন্যবাদ তোমার। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, তৃণমূল ছেড়ে কি কংগ্রেসে ফিরছেন অভিজিৎ মুখোপাধ্যায়? প্রণব পুত্রর কংগ্রেসে ফেরা নিয়ে একটা জল্পনা নতুন করে তৈরি হয়েছে। মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন অভিজিৎ। মল্লিকার্জুন খার্গের সঙ্গেও তার বেশ কিছুক্ষণ কথা হয় এবং বেশ কিছু প্রস্তাবও জমা দেন তিনি। বছর দুয়েক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। আবার নতুন করে কি ফেরার জল্পনা? আমাদের প্রতিনিধি সৌরভ গুহ এই বিষয়ে জানাতে পারবেন। সৌরভ, ঠিক কি মনে হচ্ছে, কি হতে পারে? আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় প্রণব পুত্র 2021 সালে এবং সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ গতকালই দিল্লিতে নিভৃতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং এই বৈঠকের কথা তিনি কোথাও চেপেও রাখেননি, তিনি লুকাতেও চাননি। তিনি দিল্লিতে এবং দিল্লিতে রয়েছেন এবং এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে তিনি বেশ কিছু প্রস্তাব তার তরফ থেকে মল্লিকার্জুন খার্গেকে দিয়েছেন। এখন দেখো যে প্রদেশ কংগ্রেসের নির্বাচনের ফলাফল একটা বিপর্যয়ের মুখে তারা আছেন। সামনে 21 তারিখ একটা নির্বাচন রয়েছে, শোনা যাচ্ছে 21 তারিখ একটি সভা রয়েছে এবং শোনা যাচ্ছে যে অভিজিৎ চৌধুরীর বদলে নতুন একজন সভাপতির খোঁজ করছে দিল্লি। সেই সময় দাঁড়িয়ে অভিজিৎ মুখোপাধ্যায়ের মল্লিকার্জুন খার্গের সঙ্গে সাক্ষাৎকার নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ তথ্য এবং তিনি কংগ্রেসে ফিরছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফেরার একটা সম্ভাবনা প্রবল হচ্ছে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ সৌরভ।
নজর পড়ে খবরের দিকে। ৮ রাজ্যের দলের হতাশাজনক পারফরমেন্স খতিয়ে দেখতে টিম এআইসিসির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করলেন সভাপতি মল্লিকার্জুন খার্গে, কিন্তু তালিকায় পশ্চিমবঙ্গ নেই। তবে কি পশ্চিমবঙ্গে দলের এমন পারফরমেন্সই প্রত্যাশিত ছিল? তাই কি আলাদা করে এই রাজ্যের ভরাডুবি কেন হলো সেটা খোঁজার চেষ্টাই করছে না কংগ্রেস নেতৃত্ব? রাজনীতির পর এবার অন্যান্য খবরে নজর রাখতে হচ্ছে। ট্রেন দুর্ঘটনায় মৃত শুভজিৎ মালিক বাড়ি গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। তার বাড়িতে গেলেন বাবুল সুপ্রিয়া, তখনই বিক্ষোভের মুখে পড়তে হলো। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বাবুলকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠল। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে জামির লেন এলাকা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত শুভজিৎ মালিকের দেহ ভোররাতে জামির লেনের বাড়িতে পৌঁছয়। ভোরেই সেখানে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুর্ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক নেতারাও খোঁজখবর নিয়েছেন, কিন্তু স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয় কোনো খোঁজখবর নেননি বলে অভিযোগ। ভোটের পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যায় না বলে দাবি স্থানীয়দের। ক্ষোভের মুখে এলাকা ছাড়েন মন্ত্রী। আজকে বাবুল সুপ্রিয় এসে আমার বাড়িতে হঠাৎ করে এসে আমার বাড়িতে ঢুকেছে। জানি আমি আমার ভাইয়ের গলা মালাটা দিতেও দিই। উনি আমার জন্য কি করেছেন উনি বলছেন, উনি আমাকে বলছেন ঠিক আছে আমি এই কোনো পার্টিগত দিক থেকে আসিনি, আমি আজ সিঙ্গার হিসেবে এসেছি, পার্সোনালি এসেছি। আমাদের মাননীয় মেয়র সাহেব অনেক হেল্প করছেন এবং আমাদের মাননীয় সুদর্শন মুখোপাধ্যায় অনেক হেল্প করছেন। আর আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। আর অন্যদিকে বিজেপি ছাড়া জল্পনা ওড়ালেন সৌমিত্র খা। বললেন কোনো পদাধিকার বিরুদ্ধে বলা আর বিজেপি ছাড়া এক নয়। বিজেপির বিরুদ্ধে তার কোনো অভিমান নেই বলেও দাবি সৌমিত্রর, যদিও তিনি মানছেন তাদের সিদ্ধান্তে কিছু ভুল ছিল। একই সঙ্গে সৌমিত্রর মন্তব্য, যে চেয়ারের সিদ্ধান্তে বারবার ভুল হয় সেদিকে নজর দেওয়া উচিত। এবার 2026-এর লড়াইয়ের জন্য তৈরি হতে চান সৌমিত্র খা। আপনারা বলছেন যে আমি বিজেপি ছাড়ছি। আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে 6 বছরে যে বিজেপি ছাড়া কথা? আমি কোনো চেয়ারের বিরুদ্ধে বলা আর তার সঙ্গে বিজেপি ছাড়া, এটাও তো আকাশমিতবাদ, সমস্যা তো আছেই। আমি যেটা ধরি সেটা ছাড়ি না। আমাদের শেষ জায়গাটায় যেতে হবে, যে জায়গাটাতে আমরা কোনখানটায় মিসফায়ারিং হয়েছে, চেয়ারের ডিসিশন নেওয়া হয়। কোনো চেয়ারের ডিসিশন ঠিক হয়, কোনো চেয়ারের ডিসিশন ভুল হয়। যে চেয়ারের ডিসিশনটা ভুল হচ্ছে বারবার, সেই চেয়ারটার সম্বন্ধে আমাদের সবারই নজর দেওয়া উচিত। সেটাই আলোচনা চলছে। আমাদের সিদ্ধান্ত কিছুটা ভুল ছিল, এটা তো অস্বীকার করছি না। বিজেপির প্রতি কোনো অভিমান হয়নি। আমি কিন্তু প্রথমবার থেকে বলেছি কেন্দ্রীয় বিজেপির প্রতি আমার কোনো অভিমান হয়নি। আমার অভিমান হচ্ছে নয়, আমি সঠিক জায়গাটা, অভিমানের ব্যাপার নেই, সঠিক জায়গাটা খুঁজে বের করতে হবে 2026-এর জন্য। আমি 2026-এর জন্য এখন থেকে ঝাঁপিয়ে যেতে ইচ্ছুক। ঘাটালের তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএমের পঞ্চায়েত সহকর্মীদের উপর হামলার অভিযোগ। পাল্টা লাঠিসোঁটা নিয়ে সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। আর এই ঘটনায় আহত উভয় পক্ষের মোট 10 জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। পাল্টা অভিযোগে তপ্ত ঘাটালের শোলাগেরিয়া। অন্যদিকে ভূপতিনগরে বিজেপি কর্মীর বাবার মৃত্যু ঘিরে রহস্য। অর্জুননগরে ঘরছাড়া বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি কর্মীর বাবা ও বাড়ির মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। হামলায় বাধা দিলে মারধর করা হয় বলেও অভিযোগ করা হচ্ছে। বিজেপি কর্মীর বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। তৃণমূলের হামলাতেই বিজেপি কর্মীর বাবার মৃত্যু হয়েছে বলে বিজেপি দাবি করছে। অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার, এমনটাই দাবি করছে তৃণমূলের তরফ থেকে দাবি। মানে বিজেপি করেন বলেই কি এই মারধর? সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পোস্টপোল ভায়োলেন্স, নির্বাচন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার উপরে দিকে দিকে যে আক্রমণের খাড়া নেমে এসছে, ইতিমধ্যে সারা রাজ্যের মানুষ সেটা দেখতে পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা 2011 সালের পর থেকেই এলাকায় অত্যাচার, সন্ত্রাস
এবং খুনের রাজনীতি করে এসছে, তারা গতকাল রাত্রিতে গৌরহরি মাইতির পরিবারের উপরে চড়াও হয়। গৌর মাইতি উনি খাওয়া দাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে ওঠেন, হসপিটাল নিয়ে যাওয়ার পথেই নাকি মৃত্যুবরণ করে, এইটুকু খবর পেয়েছি। গ্রামের মানুষজন, এলাকার মানুষজন কেউ কিছু জানে না। এটি একটি বিজেপির সাজানো ঘটনা, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য এটি একটি সুপরিকল্পিত ঘটনা ঘটাতে চাইছে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ প্রতিবাদে পথে চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এই দুর্নীতির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দেওয়ার দাবি চিকিৎসক সংগঠনগুলির। আর এই দুর্নীতির প্রতিবাদে আরও বড় আন্দোলন হওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। যারা এইটা করালেন, যারা আমাদের হোয়াইট কোডে কালি লাগালেন, সেই এনটিএর যারা আধিকারিক আছে, যারা কেন্দ্রীয় সরকারে আছে, তারা চুপ করে বসে থাকবে, তারা শাস্তি পাবে না, এটা কোনোদিন হতে পারে না। পরবর্তী কর্মসূচি আজকে আমরা এটা কনভেনশন, আজকে আমাদের এই পথসভা বা যৌথ সভা মানুষকে অ্যাওয়ার করার জন্য আমরা দেখি, এবং এটাও আমরা নজরে রাখবো যে কেন্দ্রীয় সরকার কি স্টেপস নিচ্ছে। যদি দেখা যায় সবটাকেই ওই ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার কোনো প্রবণতা হয়েছে, আবার আমরা রাস্তায় নামবো। এই যে দুর্নীতির কেন্দ্রীয়করণ হয়েছে, একদম সর্বোচ্চ স্তর থেকে যে এই দুর্নীতিটাকে পরিচালনা করা হয়েছে, এটা মেনে নেওয়া যাবে না। অন্যদিকে কবি সুভাষ দমদম লাইনের শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হলো। রাত 11টার বদলে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 10টা 40 মিনিটে। নির্ধারিত সময় থেকে 20 মিনিট আগে ছাড়বে মেট্রো। মেট্রোর ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে রাতের পরিষেবা চালু করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। রাতে বেশি যাত্রী হয় না বলে কম যাত্রী থাকার কারণেই এই সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্ত পরিবর্তন করলো মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী 24শে জুন থেকে নতুন সময় রাত্রিকালীন মেট্রো পরিষেবা।